চন্দন গন্ধে ভরা ঋষিকেশের গঙ্গা তীরে বসে ঋতু আমার হাত ধরল। তার চোখে একটা অদ্ভুত আগুন জ্বলছিল। কনকলতা, আমি তোমাকে বিয়ে করব, সে বলল, আমার হাত দুটো নিজের হাতে চেপে ধরে। আমি অবাক হয়ে ঋতুর মুখের দিকে তাকালাম। ঋতু, আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চাইছে? আমার বয়স এখন ৩২ আর ঋতুর বয়স ১৬। আমি যখন মাত্র ১৬ বছর বয়সে ঋতুকে জন্ম দিয়েছিলাম, তখন আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি হরিদ্বার থেকে ঋষিকেশে চলে এসেছিলাম, একটা আশ্রমে আশ্রয় নিয়েছিলাম। সেখানে ঋতুকে মানুষ করেছিলাম। মা, আমি জানি তুমি অবাক হচ্ছ, ঋতু আমার দিকে তাকিয়ে বলল। কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি, মা হিসেবে নয় গিয়ে। আমি ঋতুর দিকে তাকালাম। তার চোখে যে আবেগ দেখলাম, তা একজন ছেলের তার মায়ের প্রতি থাকা উচিত নয়। ঋতু, এটা অন্যায়, আমি বললাম। আমি তোমার মা। ঋতু হাসল। আমি একটা সত্য জানতে পেরেছি, মা, সে বলল। আসলে আমরা রক্তের সম্পর্কে সম্পর্কিত নই গি। আমি থমকে গেলাম। ঋতুর কথাগুলো আমার কানে বাজতে লাগল, যেন দূর থেকে ভেসে আসা কোনো অস্পষ্ট সুর। তুমি কি বলছো ঋতু? আমার গলা শুকিয়ে গেল। আমি গত মাসে আশ্রমের পুরনো রেকর্ড রুমে গিয়েছিলাম, সেখানে একটা ডায়েরি পেয়েছি। সেটা স্বামী অনন্তানন্দের। ঋতুর চোখগুলো জ্বলজ্বল করছিল। তিনি লিখেছেন যে আমি আসলে একটি পরিত্যক্ত শিশু, যাকে তুমি আশ্রমের গেটে পেয়েছিলে গু। আমার হাত কাঁপতে লাগল। সেই পুরনো কথাগুলো, সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি আবার ফিরে এলো। ডায়েরিতে লেখা আছে, তুমি একটি গর্ভবতী মেয়ে সেজে আশ্রমে এসেছিলে, ঋতু চালিয়ে গেল। কিন্তু তোমার গর্ভে কোনো সন্তান ছিল না। তুমি আমাকে কুড়িয়ে পেয়েছিলে আর নিজের সন্তান বলে দাবি করেছিলে গু। আমি চোখ বন্ধ করলাম। সত্যি কথা বলতে কি, তুমি ঠিকই শুনেছ ঋতু, আমার কণ্ঠ কাঁপতে লাগল। কিন্তু এটা পুরো সত্য নয়। আসল সত্য আরও গভীর, আরও ভয়ঙ্কর গু। গঙ্গার জল ঝিকমিক করছিল সূর্যের আলো। দূরে হিমালয়ের চূড়া বরফে ঢাকা। এই সুন্দর পরিবেশে আমার জীবনের সবচেয়ে অন্ধকার সত্যটি প্রকাশ করতে যাচ্ছি। কেন আমি এই পথে এসেছিলাম? আমার গল্প শোনো ঋতু, আমি বললাম, তারপর তুমি নিজেই সিদ্ধান্ত নিও তুমি কি করতে চাও। ঋতু নিশ্চুপ হয়ে আমার দিকে তাকাল। আমি গভীর শ্বাস নিয়ে শুরু করলাম। ১৬ বছর আগে আমি ছিলাম হরিদ্বারের একটি সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ে। আমার বাবা ছিলেন ধর্মশাস্ত্রের এক বিখ্যাত পণ্ডিত, আর মা ছিলেন খ্যাতনামা সংস্কৃত অধ্যাপিকা। আমাদের বাড়ি ছিল গঙ্গার ধারে, পূজাপাঠ আর বিদ্যাচর্চায় ভরা। আমি ছিলাম তাদের আদরের কন্যা, কনকলতা। আমাদের বাড়ির পাশেই ছিল একটি বিশাল বাড়ি, কালো পাথরে তৈরি, কৃষ্ণকুটির নামে পরিচিত। সেখানে থাকতেন ডক্টর দেবনাথ, একজন প্রসিদ্ধ বৈজ্ঞানিক, যিনি প্রাচীন শাস্ত্রীয় গ্রন্থ থেকে রসায়ন আর ওষুধের গবেষণা করতেন। তার প্রতি আমার বাবার ছিল অগাধ শ্রদ্ধা। দেবনাথ অসাধারণ বুদ্ধি আর প্রতিভার অধিকারী, বাবা প্রায় বলতেন। তার গবেষণা একদিন মানবজাতির কল্যাণে আসবে গি। দেবনাথের ছিল এক ছেলে, অমিত। আমার চেয়ে মাত্র ২ বছরের বড়। আমরা ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। একসাথে গঙ্গার তীরে খেলতাম, একসাথে মন্দিরে যেতাম, একসাথে কৈশোরে পা দিয়েছিলাম। ১৫ বছর বয়সে আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হল। অমিতের কালো চোখগুলো, তার উষ্ণ হাসি, তার কবিতা লেখার ভঙ্গি, সবকিছু আমাকে মুগ্ধ করত। আমরা চুপি চুপি দেখা করতাম, গঙ্গার তীরে, মন্দিরের পেছনে, বাড়ির ছাদে। আমি তোমাকে বিয়ে করব, কনক, অমিত প্রতিজ্ঞা করত। আমরা বড় হয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না গি। একদিন ঠিক সেই সময় দেবনাথের গবেষণায় একটা বড় সাফল্য এল। তিনি দাবি করলেন যে প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে তিনি এমন এক রসায়ন আবিষ্কার করেছেন, যা মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, এমনকি আজও বাড়াতে পারে। বাবা উত্তেজিত হয়ে উঠলেন। দেবনাথ, তুমি সমগ্র মানবজাতির জন্য একটা অমূল্য উপহার দিলে, তিনি বললেন। তবে এখনও পরীক্ষা করা বাকি, দেবনাথ সতর্ক স্বরে বললেন। এটা মানুষের শরীরে ঠিকমতো কাজ করবে কিনা তা নিশ্চিত নই গি। সেই রাতে আমাদের বাড়িতে একটি বিশেষ আয়োজন ছিল। বাবা দেবনাথকে নিমন্ত্রণ করেছিলেন তার সাফল্য উদযাপন করতে। অমিত এসেছিল। রাতের খাওয়ার পর বাবা আর দেবনাথ গভীর আলোচনা মগ্ন হলেন। আমি আর অমিত বাইরের বারান্দায় গিয়ে বসলাম, তারাভরা আকাশের নিচে। বাবার আবিষ্কার সত্যিই অসাধারণ, অমিত বিস্ময়ে বলল। ভাবো, যদি মানুষ সত্যিই দীর্ঘ জীবন পায়। তুমি কি জানো এই ওষুধ ঠিক কিভাবে কাজ করে? আমি জিজ্ঞেস করলাম। অমিত চুপ করে গেল।
তার মুখে একটা অস্বস্তি দেখলাম। অমিত, কি হয়েছে? আমি তাকে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলাম। আমি কিছু জিনিস দেখেছি কনক, সে ফিসফিস করে বলল। বাবার ল্যাবে যা আমাকে অস্বস্তি দিচ্ছে গি। কি দেখেছ? আমি নিশ্চিত নই, অমিত ধীরে ধীরে বলল। কিন্তু তিনি যে ফর্মুলা তৈরি করেছেন তাতে কিছু উপাদান আছে যেগুলো অস্বাভাবিক। কোনো কোনো পরীক্ষায় জীবের দেহকোষ অদ্ভুতভাবে পরিবর্তিত হয়েছে, এমনকি কিছু জীবও। তার কথা শেষ হল না। হঠাৎ ভেতর থেকে একটা চিৎকার ভেসে এল। আমরা দুজনেই চমকে উঠলাম। ভেতরে ছুটে গেলাম। দেবনাথ মেঝেতে পড়েছিলেন, তার শরীর কাঁপছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। বাবা আর মা তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন, ভয়ে কাঠ হয়ে। অমিত, ডাক্তারকে ফোন করো, জলদি, বাবা চিৎকার করে উঠলেন। কিন্তু ততক্ষণে দেবনাথের কাঁপুনি বন্ধ হয়ে গিয়েছিল। তিনি নিশ্চল হয়ে গিয়েছিলেন। আমরা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। দেবনাথ মারা গিয়েছিলেন। হার্ট অ্যাটাক। সেই রাতে আমাদের জীবন চিরতরে বদলে গেল। দেবনাথের মৃত্যুর পর কৃষ্ণকুটির উপর দিয়ে একটা কালো ছায়া নেমে এল। অমিত আর তার বাকি পরিবার যেন রাতারাতি বদলে গেল। অমিত আর আমার সাথে কথা বলত না, স্কুলে আসত না, বাড়ি থেকে বেরোত না। কৃষ্ণকুটির জানালাগুলো সবসময় বন্ধ থাকত, সেখান থেকে অদ্ভুত গন্ধ বেরোত। বাবাও বদলে গিয়েছিলেন। তিনি দিনরাত কৃষ্ণকুটিতে যেতেন, দেবনাথের গবেষণার নোট নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। মনে হতো দেবনাথের আবিষ্কার তাকে পেয়ে বসেছে। কি করছো তুমি, বাবা? একদিন সাহস করে জিজ্ঞেস করলাম। আমি দেবনাথের কাজ সম্পূর্ণ করছি, কনক, তিনি বললেন, তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। তার আবিষ্কার হারিয়ে যেতে দেওয়া যাবে না। এটা মানবজাতির জন্য অমূল্য। একদিন স্কুল থেকে ফেরার পথে আমি অমিতের সাথে দেখা করার চেষ্টা করলাম। কৃষ্ণকুটির সামনে গেলাম, কিন্তু দরজা বন্ধ ছিল। আমি চারপাশে ঘুরে পেছনের দিকে গেলাম, যেখানে একটা ছোট জানালা ছিল। সেই জানালা দিয়ে আমি ভেতরে উকি মারলাম। যা দেখলাম তা আমার জীবনে কখনো ভুলব না। একটা বড় ঘরে টেবিলের উপর শুয়েছিল কিছু জিনিস। প্রথমে মনে হয়েছিল সেগুলো মানুষ, কিন্তু ঠিক মানুষ নয়। তাদের শরীর ছিল বিকৃত, যেন কোনো প্রাচীন, অস্বাভাবিক জীবের মতো। তাদের ত্বক ছিল অদ্ভুত রঙের, চোখ ছিল অস্বাভাবিক বড়। টেবিলের পাশে দাঁড়িয়েছিলেন বাবা আর অমিত। তারা কি যেন পরীক্ষা করছিলেন, নোট লিখছিলেন। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অমিত আর বাবা চমকে তাকালেন। আমি দেখলাম বাবার চোখেও সেই একই অস্বাভাবিক উজ্জ্বলতা, যা অমিতের চোখেও ছিল। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি ছুটে পালালাম। যখন বাড়ি ফিরলাম, দেখলাম মা বসে আছেন, তার মুখে ভয়ঙ্কর উদ্বেগ। বাবা ফোন করে বলেছিলেন আমি নাকি কৃষ্ণকুটিতে ঢুকে তাদের গোপন গবেষণা দেখে ফেলেছি। তোমার বাবা বলছেন তুমি কিছু বোঝার আগেই দেখেছ, মা বললেন। কনক, তুমি যা দেখেছ তা নিয়ে কারো সাথে কথা বলো না। এটা একটা জটিল বিষয়। মা, ওখানে ওখানে কি ছিল? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। মা নীরব রইলেন। সেই রাতে আমি শুনলাম বাবা মায়ের মধ্যে তীব্র বিতর্ক। মা চিৎকার করে বলছিলেন, এটা অন্যায়। তুমি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করছ। বাবা শান্তভাবে উত্তর দিচ্ছিলেন, এটা বিজ্ঞান, শাস্ত্রের প্রাচীন জ্ঞানের আধুনিক প্রযোগ। আমি যা করছি তা মানবজাতিকে অমরত্বের দিকে নিয়ে যাবে। কিন্তু যে মূল্য দিতে হচ্ছে। মা কাঁদতে লাগলেন। ওই শরীরগুলো, ওরা কি আগে মানুষ ছিল? তুমি কি করছ, প্রসেনজিৎ? বাবার কণ্ঠ শীতল হয়ে গেল। আর কিছু জানার দরকার নেই তোমার। আর কনকলতাকে এসব থেকে দূরে রাখো। পরদিন অমিত আমার স্কুলের গেটে এসে দাঁড়াল। তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। তুমি কাল যা দেখেছ তা বিষয়ে কথা বলতে হবে, সে বলল। আমি পালাতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেলল। আমরা অসাধারণ কিছু আবিষ্কার করেছি, কনক, অমিত ফিসফিস করে বলল। বাবা আর দেবকাকু যে ফর্মুলা তৈরি করেছিলেন তা শুধু আজু বাড়ায় না, এটা মানব দেহকে পুরোপুরি পরিবর্তন করতে পারে। এটা আমাদের অলৌকিক শক্তি দিতে পারে। কি তোমরা যাদের উপরে পরীক্ষা করছ তারা কারা? আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। অমিতের মুখে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। যারা ফ্যাক্টরিতে কাজ করে, গ্রাম থেকে আসা শ্রমিকরা। কেউ তাদের খোঁজ করে না। আমি অবাক হয়ে গেলাম। এই ছিল সেই অমিত যাকে আমি এতদিন ভালোবেসেছি। তুমি আর তোমার বাবা, তোমরা খুন করছ। আমি তাকে ধাক্কা দিয়ে হাত ছাড়ালাম। অমিতের চোখ বদলে গেল।
মনে হল তার চোখের তারা হঠাৎ বড় হয়ে গেল, কালো থেকে একটা গাঢ় লাল রঙে পরিণত হল। তোমাকেও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কনক, সে বলল। তোমার বাবা তোমাকে প্রস্তুত করছেন। আমরা দুজনে একসাথে অমর হব। আমি সেখান থেকে ছুটে পালালাম। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সারা বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু মা কোথাও ছিলেন না। পরের সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলেন। তার মুখে ছিল সেই অদ্ভুত হাসি। কোথায় মা? আমি জিজ্ঞেস করলাম। তোমার মা একটু বিশ্রাম নিচ্ছেন, বাবা বললেন। চলো আমরা কৃষ্ণকুটিতে যাই। অমিত আর আমি তোমাকে কিছু দেখাতে চাই। তখনই আমি বুঝলাম আমাকে পালাতে হবে। বাবা ঘর থেকে বেরোতেই আমি জানালা দিয়ে নেমে পড়লাম। শুধু আমার ব্যাগে যা ছিল তাই নিয়ে সোজা রেল স্টেশনের দিকে দৌড়ালাম। ঠিক রাত 12টায় আমি একটা ট্রেনে উঠে বসলাম, হরিদ্বার ছেড়ে ঋষিকেশের দিকে যাচ্ছি। আমার কাছে ছিল অল্প কিছু টাকা, একটা ফোন আর ছিন্ন হওয়া হৃদয়। ঋষিকেশে পৌঁছে আমি কোথায় যাব জানতাম না। রাতভর একটা ছোট রেস্টুরেন্টে বসে কাটালাম, ভোর হতেই বেরিয়ে পড়লাম। শীতের সকাল, গঙ্গায় কুয়াশা। আমি নদীর ধারে চলতে লাগলাম, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। কোথাও না কোথাও আশ্রয় পেতে হবে। দূরে একটা আশ্রমের ঘণ্টা বাজতে শুনলাম। সেই দিকে হাঁটতে লাগলাম। পৌঁছে দেখলাম এটি গঙ্গাতীরের একটি পুরনো আশ্রম, শান্তিকুঞ্জগু। প্রবেশদ্বারে একটি বিশাল বোগাছ, তার নিচে বসে আছেন এক বৃদ্ধ সন্ন্যাসী, সাদা দাড়ি চুল, প্রশান্ত মুখ। কে তুমি মা? তিনি জিজ্ঞেস করলেন আমাকে দেখেই। আমি কনকলতা, আমি কাঁপতে কাঁপতে উত্তর দিলাম। আমার কোথাও থাকার জায়গা নেই। বৃদ্ধ সন্ন্যাসী আমার দিকে গভীরভাবে তাকালেন। তার চোখে এমন একটা দৃষ্টি ছিল, মনে হল তিনি আমার ভেতরের সব কিছু দেখতে পাচ্ছেন। তুমি ভয় পেয়েছ? তিনি বললেন। তোমাকে কেউ ধাওয়া করছে? আমি মাথা নাড়লাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি স্বামী অনন্তানন্দ, তিনি বললেন। এই আশ্রমের প্রধান। তুমি এখানে থাকতে পারো যতদিন দরকার। সেদিন থেকে শান্তিকুঞ্জ আশ্রম আমার নতুন বাড়ি হয়ে গেল। আমাকে একটা ছোট কুটির দেওয়া হল গঙ্গার ধারে। আমি আশ্রমের কাজে সাহায্য করতাম, বাগান করা, রান্না করা, অতিথিদের সেবা করা। স্বামী অনন্তানন্দ আমাকে অনেক প্রশ্ন করেননি। তিনি যেন বুঝতে পেরেছিলেন আমি কিছু গভীর আঘাত নিয়ে এসেছি। ধীরে ধীরে আমার ভয় কমতে লাগল। নতুন জীবনে মনে হতে লাগল সেই পুরনো জীবনটা কোনো দুঃস্বপ্ন ছিল। কিন্তু তারপরেই আমার জীবনে আরেক বিপর্যয় এল। একদিন সকালে আমি আশ্রমের লাইব্রেরি পরিষ্কার করছিলাম। হঠাৎ কাশির শব্দে চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে আছে অমিত। অবশেষে তোমাকে খুঁজে পেলাম কনক, সে একটু হাসল। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। 6 মাস হয়ে গেছে পালিয়ে আসার পর। আমি ভেবেছিলাম হয়তো তারা আমাকে ভুলে গেছে। কি চাও তুমি? আমি পেছনে যেতে যেতে জিজ্ঞেস করলাম। তোমাকে, অমিত বলল। আমরা ফর্মুলা পারফেক্ট করেছি কনক। তোমার বাবা আর আমি। এখন এটা সম্পূর্ণ নিরাপদ। আমার বাবা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। অমিতের চোখে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। তিনি পরিবর্তিত হয়েছেন। আমরাও হয়েছি। আমরা এখন অনেক বেশি শক্তিশালী। এবং আমরা চাই তুমিও আমাদের সাথে যোগ দাও। অমিতের ত্বকের রং এখন একটু অন্যরকম, হালকা নীলাভ। তার চোখ অস্বাভাবিক উজ্জ্বল। সে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমরা কতজনকে পরিবর্তিত করেছি জানো? সে বলল। পুরো হরিদ্বারের অর্ধেক মানুষ এখন আমাদের মতো। শীঘ্রই আমরা সারা ভারত, তারপর সারা বিশ্ব পরিবর্তন করব। আমি একটা চিৎকার দিয়ে ছুটলাম। কিন্তু অমিত অবিশ্বাস্য গতিতে আমার সামনে দাঁড়িয়ে গেল। সে আমার কাঁধ ধরল, তার আঙ্গুলগুলো যেন ইস্পাতের মতো শক্ত। এটা ব্যথা দেবে না, সে বলল। শুধু একটা ইনজেকশন। ঠিক তখনই দরজা খুলে গেল। স্বামী অনন্তানন্দ ঘরে ঢুকলেন। কি হচ্ছে এখানে? তিনি জিজ্ঞেস করলেন। অমিত আমাকে ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। এটা আপনার ব্যাপার নয় বিদ্ধু, সে বলল। স্বামী অনন্তানন্দ অমিতের দিকে তাকালেন, তার চোখে কোনো ভয় ছিল না। তুমি কে? তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন। আমি নতুন মানবজাতির অগ্রদূত, অমিত গর্বিত ভঙ্গিতে বলল। আমরা অমরত্বের পথে যাচ্ছি। স্বামী অনন্তানন্দ হাসলেন, একটি করুণ হাসি। আমি জীবনে অনেক অহংকারী মানুষ দেখেছি, যারা প্রকৃতির নিয়ম ভাঙতে চেয়েছে, তিনি বললেন। তাদের পরিণতি কখনো ভালো হয়নি।
অমিত রেগে গেল। তোমাকে দেখাচ্ছি আমাদের ক্ষমতা। সে স্বামী অনন্তানন্দের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বৃদ্ধ সন্ন্যাসী একটু সরে গেলেন অদ্ভুত চাতুর্যে। তিনি একটা মন্ত্র উচ্চারণ করলেন, তার হাতে একটা সুতায় বাঁধা রুদ্রাক্ষের মালা ঘুরাতে লাগলেন। অমিত চিৎকার করে উঠল। তার শরীর থেকে যেন ধোঁয়া বেরোতে লাগল। এটা কি করছো তুমি? সে চিৎকার করে বলল। যে শক্তি তোমরা ব্যবহার করছ তা প্রাচীন আর ভয়ঙ্কর, স্বামী অনন্তানন্দ বললেন। আমি এই শক্তি সম্পর্কে জানি। এটা এক ধরনের কৃষ্ণবিদ্যা যা বজ্রতন্ত্রের গ্রন্থে লিপিবদ্ধ আছে। এটা মানুষকে দীর্ঘজীবী করে, কিন্তু তাদের মানবত্ব কেড়ে নেয়। অমিতের শরীর বাঁকতে লাগল, মনে হল সে অসহ্য যন্ত্রণা পাচ্ছে। তোমরা বুঝতে পারছ না, সে কাতরাতে লাগল। আমরা বিবর্তনের পরবর্তী ধাপ। আমরা হব দেবতা। না, স্বামী অনন্তানন্দ শান্তভাবে বললেন। তোমরা হবে মন্দ আত্মা, প্রেত। তোমাদের আর মানবিক কিছু থাকবে না। অমিত চিৎকার করতে করতে বেরিয়ে গেল, তার শরীর থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল। আমি স্বামী অনন্তানন্দের পায়ের কাছে বসে পড়লাম, কাঁপতে কাঁপতে। সে আবার আসবে, আমি বললাম। হ্যাঁ, স্বামী অনন্তানন্দ বললেন। এবং শুধু সে নয়, আরও অনেকে। আমাদের প্রস্তুত থাকতে হবে। সেদিন রাতে স্বামী অনন্তানন্দকে সব খুলে বললাম, আমার বাবার গবেষণা, কৃষ্ণকুটির অন্ধকার রহস্য, অমিতের পরিবর্তন, সবকিছু। তারা যে ফর্মুলা ব্যবহার করছে তা 1000 বছরের পুরনো, স্বামী অনন্তানন্দ বললেন। প্রাচীন তান্ত্রিকরা এই বিদ্যা ব্যবহার করতেন, কিন্তু এর ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া দেখে এটা চিরতরে নিষিদ্ধ করে দিয়েছিলেন। এটা শরীরকে অমরত্ব দেয়, কিন্তু আত্মাকে নষ্ট করে দেয়। যারা এই পথে যায় তারা ক্রমশ মানবত্ব হারিয়ে ফেলে, ভয়ঙ্কর ক্ষুধা অনুভব করে, মানবরক্তের ক্ষুধা। আমি শিউরে উঠলাম। তাহলে আমার বাবা, অমিত, তারা আর মানুষ নেই? স্বামী অনন্তানন্দ দুঃখিত স্বরে বললেন। তারা হয়ে গেছে রক্তপিশাচ, রক্তপিপাসু প্রাণী। পরের কয়েক সপ্তাহে আমরা আশ্রমকে প্রস্তুত করতে লাগলাম। প্রাচীন গ্রন্থ থেকে মন্ত্র শিখলাম যা রক্তপিশাচদের ক্ষতি করতে পারে। আশ্রমের চারপাশে বিশেষ মন্ত্র দিয়ে পবিত্র করা সুতা দিয়ে বেড়া দিলাম। তুলসী, রুদ্রাক্ষ আর ভস্ম ব্যবহার করে সুরক্ষা কবচ তৈরি করলাম। কিন্তু এক রাতে অমিত আরও অনেক রক্তপিশাচ নিয়ে এলো। তারা আশ্রমের চারপাশে ঘিরে ফেলল। তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছিল অন্ধকারে। কনকলতা, তোমাকে আমাদের সাথে যেতে হবে, অমিত চিৎকার করে বলল। এটাই তোমার নিয়তি। স্বামী অনন্তানন্দ আমাকে আশ্রমের মন্দিরে নিয়ে গেলেন। আমি তাদের যতক্ষণ পারি আটকে রাখব, তিনি বললেন। তুমি পালাও। আপনাকে ছেড়ে যাব না, আমি বললাম। তুমি যেতে হবে, তিনি দৃঢ়তার সাথে বললেন। তোমার ভাগ্য অন্য জায়গায় অপেক্ষা করছে। এবং তিনি একটু থামলেন, তোমার সাথে আরেকজনকেও নিয়ে যেতে হবে। তিনি মন্দিরের পেছনের একটা দরজা খুললেন। সেখানে একটা ঝুড়িতে শুয়েছিল একটি ছোট্ট শিশু, মাত্র কয়েক দিনের। এই শিশুটি কাল ভোরে আশ্রমের দ্বারে পাওয়া গেছে, স্বামী অনন্তানন্দ বললেন। এর মা বাবা হয়তো রক্তপিশাচদের শিকার হয়েছে। তুমি এই শিশুকে নিয়ে যাও, এর ভার তোমার উপর। আমি শিশুটিকে কোলে তুলে নিলাম। একটি ছোট্ট ছেলে। তার ঘুমন্ত মুখে এমন একটা শান্তি ছিল যা আমার চোখে জল আনল। স্বামী অনন্তানন্দ আমার হাতে একটা ছোট থলে দিলেন। এর মধ্যে কিছু টাকা আছে এবং একটি ঠিকানা, কাশীর একটি আশ্রমের। সেখানে গিয়ে আশ্রয় নিও। এবং শিশুটিকে নিজের সন্তান বলে দাবি করো। কেউ সন্দেহ করবে না। বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছিল। রক্তপিশাচরা আশ্রমের বেড়া ভাঙার চেষ্টা করছিল। যাও, স্বামী অনন্তানন্দ আমাকে ধাক্কা দিয়ে বললেন। পেছনের রাস্তা দিয়ে, সোজা জঙ্গলে। ওপাশে একটা গ্রাম আছে, সেখান থেকে বাস পাবে। আমি শিশুটিকে আঁচলে জড়িয়ে অন্ধকারে ছুটলাম। এটাই ছিল আমার দ্বিতীয় পলায়ন। কাশীতে পৌঁছে আমি স্বামী অনন্তানন্দের দেওয়া ঠিকানায় গেলাম। সেটি ছিল গঙ্গার ঘাটের কাছে একটি ছোট্ট আশ্রম, দেবীনিকেতন। সেখানে আমি শিশুটিকে নিয়ে আশ্রয় নিলাম, তাকে নাম দিলাম খুরিতু বসন্তের মতো নতুন জীবনের প্রতীক। আমি সবাইকে বললাম যে আমি একজন বিধবা, আমার স্বামী দুর্ঘটনায় মারা গেছেন। আমার শিশুপুত্রকে নিয়ে আমি এখানে শান্তি খুঁজতে এসেছি। কেউই আমার কথা সন্দেহ করেনি। দেবী নিকেতনের প্রধান ছিলেন মাতাজি শারদা, একজন প্রবীণ দেবীসাধিকা। তিনি আমাকে গ্রহণ করলেন, আমাকে আর ঋতুকে আশ্রয় দিলেন। সেখানে আমি পূজারিণী হিসেবে কাজ করতাম, ভক্তদের গাইড করতাম, নিত্য অনুষ্ঠানে সাহায্য করতাম। বছরগুলো বয়ে গেল।
ঋতু বড় হতে লাগল, একটি সুন্দর, বুদ্ধিমান ছেলে। আমি তাকে কখনো বলিনি যে সে আমার সন্তান নয়। আমার কাছে সে ছিল আমারই রক্তমাংসের সন্তান। আমি তাকে ভালোবাসা দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম, জীবনের পথ দেখিয়েছিলাম। হরিদ্বার থেকে খবর আসত। রক্তপিশাচদের আধিপত্য বাড়ছিল। তারা ধীরে ধীরে উত্তরাখণ্ডের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। সরকার বলছিল এটা এক ধরনের মহামারী, এক অজানা রোগ। কিন্তু আমি জানতাম আসল সত্য। শান্তিকুঞ্জ আশ্রম ধ্বংস হয়ে গিয়েছিল, স্বামী অনন্তানন্দের কোনো খবর পাওয়া যায়নি। 15 বছর বয়সে হিতু আমাকে বলল সে সন্ন্যাসী হতে চায়। আমি ঈশ্বরের পথে যেতে চাই, মা, সে বলল। আমি অনুভব করি আমার ভেতরে একটা শক্তি আছে, যা আমি মানবতার কল্যাণে ব্যবহার করতে চাই। আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। হিতু প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকাল। মা, তুমি কাঁদছ কেন? সে জিজ্ঞেস করল। এটা তো একটা ভালো সিদ্ধান্ত। আমি তাকে বললাম, আমি গর্বিত। আমার আসল ভয় ছিল অন্য জায়গা, অমিত আর রক্তপিশাচরা ঋতুকে খুঁজে বের করতে পারে। তারা জানে না যে ঋতু আমার সন্তান নয়, কিন্তু তারা আমাকে খুঁজছে, এবং আমার সাথে তাকেও খুঁজে বের করতে পারে। 1 বছর পর ঋতু তার গুরুর সাথে হিমালয়ে চলে গেল ধ্যান ও সাধনা করতে। আমি একা হয়ে গেলাম আবার। কিন্তু এবার আমার ভেতরে একটা শক্তি ছিল। আমি আর সেই ভীত, অসহায় কনকলতা ছিলাম না। আমি একজন শক্তিশালী নারী হয়ে উঠেছিলাম, যিনি জীবনের নানা ঝড়ঝাপটা সামলে এগিয়ে চলেছেন। ঋতু নিয়মিত চিঠি লিখত। সে হিমালয়ের বিভিন্ন জায়গায় ঘুরছিল, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী। সে লিখত তার ভেতরে কি অদ্ভুত অনুভূতি জাগছে, সে কিভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে আমি শুনলাম উত্তরাখণ্ডে রক্তপিশাচদের বিরুদ্ধে একটা গোপন আন্দোলন শুরু হয়েছে। প্রাচীন জ্ঞান ধারণকারী সাধুসন্ন্যাসীরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি আশায় বুক বাঁধলাম, হয়তো এই ভয়ঙ্কর অভিশাপ শেষ হতে চলেছে। কিন্তু তারপরই আরেক বিপদ এল। একদিন দেবী নিকেতনে একটি অপরিচিত পুরুষ এল। সে একটি চিঠি নিয়ে এসেছিল, ঋতুর লেখা। আমার প্রিয় মা, চিঠিতে লেখা ছিল, আমি ঋষিকেশে ফিরে আসছি। আমি একটা অদ্ভুত আবিষ্কার করেছি, প্রাচীন একটি মন্দির, যেখানে এমন কিছু গ্রন্থ আছে যা রক্তপিশাচদের ধ্বংস করতে পারে। আমি জানি তুমি সবসময় এই ভয়ঙ্কর প্রাণীদের থেকে ভয় পেয়েছ। আমি আসছি আমার গুরুর সাথে। আমরা ঋষিকেশের গঙ্গাতীরে দেখা করব, সেই জায়গায় যেখানে তুমি প্রায় বসতে। আমি চিঠিটা বারবার পড়লাম। কিছু একটা ঠিক ছিল না। ঋতু কিভাবে জানল আমি রক্তপিশাচদের ভয় পাই? আমি তাকে কখনো বলিনি। আর কোনো জায়গার কথা সে বলছে। আমি তো ঋষিকেশে কোনো নির্দিষ্ট জায়গায় বসতাম না। মাতাজি শারদাকে চিঠিটা দেখালাম। তিনি গভীরভাবে ভাবলেন, তারপর বললেন, এটা একটা ফাঁদ, কনকলতা। ঋতু এটা লেখেনি।